কথাটি মাটিতে পড়তে না পড়তেই ঠাসস করে শব্দ হল, যার অর্থ রৌদ্রময় সিওয়ামাকে চর মেরেছে। অরণ্য সেটি দেখতে পায়নি কারণ তারা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু অদ্রি আর কানন ঠিকই দেখতে পেল। রৌদ্রময়, ওকে মারছিস কেন? উত্তর না দিয়ে রৌদ্রময় অগ্নি দৃষ্টিতে অদ্রির দিকে তাকাল। রৌদ্রময়ের চেহারা দেখে অদ্রি নিজেই ঢোক গিলল। কোনো কথা না বলে রৌদ্রময় সিওয়ামার হাত টেনে নিয়ে গেল। কানন, এইটা রৌদ্রময়ের কোনো রূপ? হুহ। অদ্রি কাননের দিকে তাকিয়ে দেখল চিপস খেতে মগ্ন। কাননের দিকে তাকিয়ে অদ্রি নাক চিটকাল। আরে আজব, হাত ছাড়ুন আমার। পাশের একটি বড় গাছের সাথে সিওয়ামাকে চেপে ধরে বলল, প্রবলেম কি তোমার? মরতে চাও কেন? এখানে আসার পর থেকে আমাকে এড়িয়ে যাচ্ছ আর আমি তোমাকে টাচ করলেই মরতে ইচ্ছে করে। জাহাজে আমার কোনো কথার আনসার কেন দিল না? টেল মি দেম ইট। বাম হাতকে মুষ্টি করে গাছে আঘাত করল। সিওয়ামা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আমাকে যেতে দিন। কাপা কাপা কণ্ঠে বাক্যটি শেষ করতেই রৌদ্রময় দিকে তাকাল। মুখটা পুরা লাল হয়েছে, চোখের দিকে তাকানোই যাচ্ছে না। এ কেমন রাগ! তবে এই মুহূর্তে সিওয়ামা এই জায়গা থেকে পালাতেই পারলেই বাঁচে। গাছ থেকে রৌদ্রময় হাত সরিয়ে ফেললে সিওয়ামা দৌড় দিল। রৌদ্রময় স্পষ্ট দেখছে সিওয়ামা দুহাতে চোখের জল মুছে দৌড়ছে। রৌদ্রময়ের রাগ কিছুটা কমে এলে সে হতাশ হয়। এ কদিনে মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই তো সিওয়ামা মরার কথা বলতেই রৌদ্রময়ের সব রাগ একসাথে জড়ো হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে ফটোগ্রাফার না হয়ে আর্টিস্ট হলেও বেশি ভালো হতো। হা হা, কি হতো তাহলে? একজনের পেন্টিং করতাম সারাদিন, তারপর যখন ইচ্ছে ওর প্রতিচ্ছবিটা দেখতে পেতাম। ওহ! কুয়াশার চেহারায় খুশির ঝলক দেখা গেল। কেন জানে না কুয়াশার মনে হচ্ছে সে একজনটা সে নিজে। কিন্তু কিছু সময় পরের বিপরীতটা মনে হতেই আনন্দের পাখিটা পাখা ঝাপড়িয়ে উড়ে গেল। রাতে ওরা সবাই বিচ পয়েন্ট নামের রেস্তোরাঁয় খেতে গেল। রেস্তোরাঁটিতে সাউন্ড বক্সে নীরব গান বাজাচ্ছে। তবে এখন বুকের বাপাশে গানটি বাজাচ্ছে। দোস্ত, আমারে একটু বলবি এই ছ্যাঁকা খাওয়া গানগুলা শুনে আমাদের লাভ? খেতে খেতে অদ্রি প্রশ্নটা অরণ্যের দিকে ছুড়ে দিল। বিপরীতে অরণ্য উল্টো প্রশ্ন করল, কে বলল তোকে এইটা ছ্যাঁকা গান? তুই কি বয়রা, শুনছিস না কেমন নীরব গান? আর নীরব গান মানেই তো ছ্যাঁকা মার্কা। না, মোটেও এমনটা নই। নীরব গান মানে মনের অনুভূতি। মানুষ যখন নিজে নিজে দুঃখী বা খুশি হয় আর সেই খুশি বা দুঃখ কারো সাথে ভাগাভাগি করতে পারে না, তখন নীরব গান তার সাথে থাকে। নিজের অনুভূতিটাকে গানের সাথে মিল করে। বুঝেছিস কানকাটা কুকুর? কি হো, তুই আমাকে কানকাটা কুকুর বললি? দেখছিস তুই আবারও শুনতে পাসনি। তাই বলে আমি মোটেও কানকাটা কুকুর নই। অদ্রি দাঁড়িয়ে কোমরে হাত রেখে বড় করে বলল, আমি হলাম কানকাটা কুত্তি, ফিমেল ভার্সন। বাহ বাহ, হা 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 হা। লিসেন লিসেন, আমি কানকাটা কুত্তি হলে আমার এই 3 বন্ধু কানকাটা কুকুর। যেহেতু আমরা একই গুহায় বাস করি। অদ্রির কথা শুনে পুরা রেস্তোরাঁয় কিছুক্ষণ হাসাহাসি হল। কুয়াশাও বেশ মজা পেল ওর কথায়। কিন্তু ওর মাথায় অরণ্যের বলা কথাগুলাই ঘুরছে। আজ অবধি সে এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে যে নীরব গান এত ভালো লাগে কেন তার। আর তার উত্তর আজ পেয়ে গেল। মাঝরাতে হঠাৎ সিওয়ামা উঠে বসল। খুব বাজে স্বপ্ন দেখেছে। হাতের কাছে মোবাইল পেয়ে টাইম দেখল, রাত 3:34।
সিওয়ামার বাজে অভ্যাস আছে একটা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর কিছুতেই ঘুম আসে না। এখন এই অচেনা জায়গায় তো একদম ঘুম আসবে না। পাশে তাকিয়ে দেখল অদ্রি আর কুয়াশা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে সিওয়ামা অনলাইনে ঢুকল। তখনই দেখল রৌদ্রময়ের আইডি থেকে অনেকগুলো মেসেজ আসলো। আর রৌদ্রময় এখনো অ্যাক্টিভ। তখনই সে মেসেজ দিল, আপনি ঘুমিয়ে পড়েছেন? মেসেজটা দিয়ে সিওয়ামা মিনিট 5 অপেক্ষা করল। আর তখনই ওপাশ থেকে রিপ্লে এলো, বাইরে এসো। মেসেজটি পেয়ে সিওয়ামা নির্দ্বিধায় বের হয়ে এলো। আপনি এখনো ঘুমাননি? নতুন জায়গা, তাই ঘুম আসতে চায় না। তুমি? খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ওহ। কিছুক্ষণ নীরব থাকার পর রৌদ্রময় বলতে লাগল, সিওয়ামা, আমাদের রিলেশন ব্রেকআপ হয়েছিল কারণ আমি মনে করেছিলাম বাকি সব মেয়েদের মতো তোমার জন্য হয়তো আমার কোনো ফিলিংস নেই। যার ফলে প্রথমে তুমি যাতে কষ্ট না পাও তাই তোমার প্রপোজাল একসেপ্ট করি। আর রিলেশনে যাওয়ার পর তোমায় ইগনোর করি যাতে তুমি নিজ থেকে আমাকে রিজেক্ট করো। আমি যেমন ভাবি তেমনটাই হয়, বাট সত্যি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো। অরণ্য যখন বলছিল তোমার সাথে কারো রিলেশন ছিল আর ব্রেকআপ হওয়ার পর তুমি অনেক ভেঙে পড়ো। খাওয়া দাওয়া, আড্ডা, পড়াশোনা, কলেজ সবকিছু ছেড়ে ভাবো। তখন আমি নিজের মধ্যে কেমন যেন শূন্যতা অনুভব করি। তাই ঠিক করি তোমার পাশে সবসময় থাকব। কিন্তু সাথে সেদিন সকালে কথা বলার পর আমি যখন তোমার কলেজে যাই তখন আমি দেখি তুমি একদম ঠিক আছো। তোমাকে কতটা কেয়ার করে তোমার বন্ধু ইয়েন। তখন আমি আবারও সরে আসি কারণ তোমাকে সামলানোর লোক তো আছেই। কেন জানি না সেদিন খুব কষ্ট পায়। তারপর কক্সবাজার এসে রিয়েলাইজ করি যে আই লাভ ইউ। সব কেন জানি না উত্তর এই 3টি ম্যাজিক্যাল ওয়ার্ডে আছে। সিওয়ামা, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি। আমি তো চাই তোমাকে নিজের রানী করতে। সিওয়ামা, উইল ইউ মেরি মি? সিওয়ামার চোখ দিয়ে অজরে জল পড়ছে। এত কষ্ট পাওয়ার পর আজ তার ভালোবাসা সার্থক। সিওয়ামা রৌদ্রময়ের বুকে উপর ঝাঁপিয়ে পড়ল। রৌদ্রময় আলতো করে সিওয়ামার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সিওয়ামা কেঁদে কেঁদে রৌদ্রময়ের শার্ট ভিজিয়ে ফেলছে। রৌদ্রময় সিওয়ামাকে থামাচ্ছে না কারণ এত আনন্দের কান্না। এতদিন মেয়েটা কষ্ট পেয়ে কেঁদেছে শুধু তার জন্য, আজ না হয় আবারও তার কারণ এই আনন্দে কাঁদক। অদ্রি মুচকি হেসে রুমে চলে গেল। অবশেষে সিওয়ামার ভালোবাসা এই কঠিন বরফকে গলাতে পারল। কিন্তু অরণ্য, কুয়াশা, ওদের কি হবে? ওদের তো ধর্ম আলাদা। কুড়ি বালি, পাথর আর পানি মিশ্রিত সেন্ট মার্টিন ভ্রমণপিপাসু মানুষের জন্য একদম পারফেক্ট জায়গা। জেলি ফিশ, হরেক রকমের মাছ বাস করছে সেন্ট মার্টিনের স্বচ্ছ পানিতে। 17 বর্গ কিলোমিটারের এই সেন্ট মার্টিনে চারদিকে শুধু পানি আর পানি। বন্ধুমহল আজ সেন্ট মার্টিনের দোকান থেকে কেনাকাটা করে বিচে যাবে। দোকানে গিয়ে অদ্রি প্রথমে একটি বল কিনল। উদ্দেশ্য পানিতে ফুটবল খেলা। ইয়াহু! রৌদ্রময়, দেখিস দোস্ত, আজকে কত ছেলে তোর এই বান্ধবীর খেলা দেখে শীষ দিবে আর বলবে আই লাভ ইউ অদ্রি। হ্যাঁ বলবে, তবে সেটা মেয়েরা। বাংলার 5-এর মতো চেহারা করে অদ্রি রৌদ্রময়ের দিকে তাকাল। বাকিরা সবাই হেসে উঠল। অবশেষে তারা বিচে পৌঁছাল। বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সিওয়ামা আর কুয়াশা পাশের টঙে চা খেতে গেল। আর বাকিরা ফুটবল খেলতে সমুদ্রে নেমে গেল। দি, তুমি খেলো না ফুটবল? না, ফুটবল খেলতে পারি না। ওহ, আমি খেলতে পারি, শুধু দাদার কাছেই হেরে যাই।
দুজনে একসাথে হেসে দিল। চা খেতে খেতে ওরা দুজন ফুটবল খেলা দেখছে। শুধু ওরা চারজন না, আরও কয়েকটা ছেলেও খেলছে। অদ্রিকানন আর অরণ্য রৌদ্রময় দুদল সমুদ্রের পাড়টাকে খেলার মাঠ করেছে। তবে মাঝে মাঝে খুব বড় ঢেউ এসে ওদের ভিজিয়ে দিচ্ছে। তাতে কারো কোনো আপত্তি নেই। মন দিয়ে খেলছে সবাই। হঠাৎ অরণ্য অদ্রিদের গোল দেয়, যার ফলে অদ্রি মনে মনে জিতার জন্য অন্য একটা প্ল্যান করে। আবারও অরণ্য গোল দিতে আসলে অদ্রি ফিসফিস করে বলে, অরু তুই যদি আরেকবার আমাদের গোল দিতে যাস তাহলে তোর সব কথা কুয়াশাকে বলে দিব। অদ্রির কথা শুনে অরণ্যের পা থেমে গেল। এই ফাঁকে অদ্রি ওর কাছ থেকে বল নিয়ে নিল। অদ্রি গোল করে দিতেই অরণ্য রাগান্বিত দৃষ্টিতে অদ্রির দিকে তাকাল। একইভাবে অদ্রি রৌদ্রময়ের কাছে গিয়ে বলে, দোস্ত কাল রাত ৩টায় সিওয়ামা মেবি তোর বুকে ছিল। অদ্রি কথা শুনে রৌদ্রময় চমকে গেল। সে ভালোমতোই বুঝেছে অদ্রি কি বুঝাতে চাইছে। চুপচাপ বল অদ্রিকে দিয়ে রৌদ্রময় পাশ কেটে চলে গেল। অদ্রি অট্টহাসিতে মেতে উঠল। খেলা শেষে অদ্রিদের দলই জিতল। কুয়াশা মুগ্ধ হয়ে অদ্রির দিকে তাকিয়ে রইল। এই মেয়ের মধ্যে কোনো কিছুরই কমতি নেই, সব কিছুতেই পারফেক্ট। কিন্তু সমাজে ওর ছেলের মতো চলাচল করাটা ভালো চোখে দেখে না। হঠাৎ জলের স্পর্শে আসায় কুয়াশার ভাবনায় অবসান ঘটল। সামনে তাকিয়ে দেখল অদ্রি হাতের মুঠোয় পানি এনে তাকে ভিজিয়ে দিচ্ছে। অদ্রি আর সিওয়ামার জোড়াজড়িতে কুয়াশা সমুদ্রে গোসল করতে বাধ্য হল। সমুদ্রের নোনতা পানিতে কুয়াশা নিজেকে পরিপূর্ণ করে নিল। এর আগে কোনো দিন পুকুর কিংবা সমুদ্রে গোসল করেনি, তাই হয়তো আজ এতটা ভালো লাগছে। অরণ্যের চোখ কুয়াশার দিকেই আটকে আছে। দাঁত কেলিয়ে হাসছে কুয়াশা। এভাবে হাসতে কুয়াশাকে আজই প্রথম দেখছে। মেয়েটাকে একটু খুশি দেখলে আজকাল তারও ভালো লাগে। ২১ অনেকক্ষণ ধরে দরজায় কেউ একজন টোকা দিয়ে যাচ্ছে। অরণ্য বাথরুম থেকে বেরিয়ে দরজা খুলতে বর্ষর একটা ধাক্কা খেল। সাদা গাউন, কাঁধের একপাশে সাদা ওড়না ঝুলানো, বড় ইয়ার রিং, ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। কুয়াশাকে এমন পরিধানে দেখে অরণ্যের ঘোর লেগে এলো। কুয়াশার সাড়া পেয়ে অরণ্য দরজা থেকে সরে এলো। কুয়াশা ভিতরে প্রবেশ করে অরণ্যকে প্রশ্ন করল, রৌদ্রময় কোথায় গেল? আবব, রৌদ্রময় বাইরে গেল খাবার আনতে গেল। ওহ, তোমাদের মোবাইল দিতে আসলাম, দাও। কুয়াশা মোবাইল ফেরত দিয়ে চলে আসলে ভেজা জায়গায় পিছলা খেয়ে বিছানায় পড়ে গেল। অরণ্যের সাথে ধাক্কা লেগে সে ও কুয়াশার উপর পড়ে গেল। অরণ্যের ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। চেয়েও কুয়াশা অরণ্যের চোখ থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। আবারও সেই অদৃশ্য শক্তি তাদের দুজনকে এক সুতোই বেঁধে রেখেছে। অরণ্য ধীরে ধীরে তার নাক কুয়াশার নাকের সাথে লাগাল। আলতো করে কুয়াশার গলায় চুমু দিয়ে বলল, ভালোবাসি কুয়াশা। কুয়াশা শরীরে বিদ্যুতের গতি কিছু একটা দৌড় দিল। এর আগে কোনো ছেলে কুয়াশার এতটা কাছে আসেনি। কিন্তু কুয়াশা চেয়েও যে অরণ্যকে সরাতে পারছে না। বরং কুয়াশার মন চাইছে সময়টা এখানেই থেমে যাক। অরণ্য কুয়াশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। কুয়াশা নিজে অরণ্যকে সরিয়ে দিতে গিয়ে নিজেও তার সাথে তাল মিলাল। একটু পর নিজের মধ্যে হুঁশ এলে কুয়াশা অরণ্যকে সজোরে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে এলো। বিছনায় বসে বারবার একটু আগের ঘটনা মনে করতে লাগল। অরণ্যের ছুঁয়ে দেওয়া জায়গায় বারবার হাত বুলাচ্ছে। কুয়াশা দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে লাগল। কানে বারবার অরণ্যের বলা ভালোবাসি কুয়াশা বাক্যটায় বাজচ্ছে।
কুয়াশার কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, আবার ঠোঁটে একরকম ভালো লাগা। কিসের অনুভূতি এটি? অরণ্যের ভীষণ অপরাধবোধ হচ্ছে। সে কোনো দিন ভাবেনি এমন পরিস্থিতির শিকার হবে। কুয়াশাকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু ওর আপত্তিতে অরণ্য কিছুই করবে না। আজকের ভুলের জন্য কি হবে? কুয়াশা কি তাকে মেনে নিবে? গাইস, আমরা ফিরে যাচ্ছি কখন? কাল না, আমরা আজ রাতেই ঢাকা বেক করছি। হুয়াট? দুপুরের খাবার খেয়ে সবাই গ্রাম এলাকার দিকে আসছিল। ওরা সবাই ঠিক করেছিল কালকে ঢাকা যাবে। কিন্তু অরণ্যের কথা শুনে সবাই চমকে গেল। ইস, দিদুন বাসায় ফিরে আসছে। কি বলছিস দাদা? আমাকে তো বৌদি কিছু বলেনি। আরে, দিদুনকে গ্রাম থেকে আনতে গেছে বাবা। আর তোরা তো জানিস ঘোরাঘুরি দিদুন পছন্দ করে না। এতদিন পর বাড়িতে এসে আমাদের দেখতে না পেলে বাসায় তুলকালাম কাণ্ড শুরু করবে। টিকিট কেটে রেখেছিস? অদ্রি, না, রুমে গিয়ে দেখব। আচ্ছা, তাহলে তো আমাদের গোছগাছ করতে হবে। চল। এতক্ষণের কথায় কুয়াশা কিছুই বলেনি। অরণ্যের সাথে বারবার চোখাচোখি হয়েও এড়িয়ে গেছে। সবাই সামনে হাঁটা শুরু করলে সিওয়ামাকে ফিসফিস করে জিজ্ঞেস করে, দিদুন কে? দিদুন হলো বাবার মা। অসুস্থ থাকায় গ্রামে গেছিল কয়েক মাস আগে। এখন ফিরে আসছে। কিন্তু অরণ্য তো বলেছিল বাসায় শুধু তোমরা থাকো। দিদুন তো তখন ছিল না, তাই। বি কেয়ারফুল। দিদুন অনেক ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন? ডিসিপ্লিন পছন্দ করে দিদুন। আড্ডা, ঘোরাঘুরি একদম পছন্দ করেন না। উনাকে দেখলে ভয় আমার হাত পা কাঁপে। আইসি। দুদিন পর। গত দুদিন ধরে কুয়াশা অরণ্যের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। এমনকি অসুস্থ বলে টিউশনতেও যায়নি। ঘুমাতে গেলেই শুধু ওই দৃশ্যটাই ভাসে। নিজেকে কেমন যেন গুটিয়ে নিয়েছে। তবে সারাক্ষণ অরণ্য নামটাই মাথায় ঘুরে। কুয়াশা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মোবাইল ভাইব্রেট হচ্ছে। উপরে অদ্রি নামটি ভাসছে। মুচকি হেসে কুয়াশা কল রিসিভ করল। হ্যালো কুয়াশা। হুম। কেমন আছো? কুয়াশা, অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে। হো? হ্যাঁ। হসপিটাল থেকে মাত্র বাসায় এলো। আমরা সবাই ওর বাড়িতে যাচ্ছি। তুমি আসছো তো? কুয়াশা কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অরণ্যের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তার পৃথিবী থমকে গেছে। কোনো কিছু না ভেবে কুয়াশা চোখের জল মুছে অরণ্যের বাসার উদ্দেশ্য বের হল। 22। অরণ্যের বাসার সামনে এসে কুয়াশা বেল বাজাল। গতদিনগুলোতে প্রতিদিন অরণ্যই দরজা খুলে দিত। আজও কি অরণ্য খুলে দিবে? তখনই সিওয়ামা দরজা খুলে দিল। দি, তুমি? হ্যাঁ, ওই আয়ন। আয়ন? আসলে ওর সাথে আড্ডা দিতে এলাম। অনেকদিন হলো ওর সাথে কথা হয় না, তাই এখন আগে এলাম। সিওয়ামা, কে এসেছে? বৌদিদি, ভিতরে আসো। কুয়াশা ভিতরে ঢুকে চারপাশে তাকালো। অরণ্যকে কোথাও দেখা যাচ্ছে না। তার মানে রুমে আছে হয়তো। আরে কুয়াশা, তুমি কেমন আছো? ভালো। তোমরা? আমাদেরও সব ঠিক। কি সিওয়ামা, এতক্ষণ তুই বাইরে দাঁড়িয়ে কথা বলছিলি? হু। বড়দার কফি কই?
আমি নিয়ে নিচ্ছি, তুই অরণ্য আর আয়নেরটা নিয়ে যা। কুয়াশা কফি নাও। কুয়াশা ট্রে থেকে কফি নিল। তারপর আমতা আমতা করে জিজ্ঞেস করল, কৃষ্ণা আপু আয়ন কোথায়? অরণ্যের রুমে। আরে তুমি তো জানো না অরণ্যের আজ বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছিল। ভাগ্যিস বেশি কিছু হয়নি, শুধু হাতে ব্যথা লেগেছে। ও, কৃষ্ণার কথা শুনে কুয়াশা অবাক হল। অদ্রিত এমনভাবে বলেছিল যেন অনেক বড় আঘাত লেগেছে। দি চলো দাদার রুমে যায়। হ্যাঁ, কুয়াশা সিওয়ামার সাথে যাও। কুয়াশা সিওয়ামার সাথে অরণ্যের রুমে গেল। ভিতরে প্রবেশ না করে কুয়াশা দরজায় হেলান দিল। অরণ্য আর আয়ন বালিশ নিয়ে টানাটানি করছে। অরণ্যের বা হাতের কোনোই ব্যান্ডেজ করা, কিন্তু তারপরও এক হাতে আয়নের সাথে ঝগড়া করছে। দাদা নে তোর কফি। দিদুন কোথায়? বাবার সাথে মিটিংয়ে আছে। হা হা হা। তোর বিয়ে নিয়ে? না, তোমার। কি হো? মজা করছি। দরজার দিকে একটু তাকিয়ে দেখো। শিয়ামার কথা শুনে ওরা দুজন দরজার দিকে তাকালো। কুয়াশাকে দেখে আয়ন চিৎকার দিল। আ! কি হলো আয়ন? কুয়াশা। টিচার? আয়ন এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিওয়ামা হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। কুয়াশা অবাক হয়ে রইল। সিওয়ামা, আয়ন পালালো কেন? কুয়াশা। ওর গায়ে হাত কাটা গেঞ্জি আছে তাই লজ্জা পেয়ে পালালো। ও আমরা ছাড়া আর কারো সামনে ফুলহাতা গেঞ্জি ছাড়া যায় না। হা 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 হা। দাদা তোরা কথা বল, আমি বৌদির কাছে যাই। সিওয়ামা চলে গেলে কুয়াশা আগের থেকে বেশি নার্ভাস হয়ে গেল। আস্তে আস্তে হেঁটে সোফায় বসল। তারপর হাতে থাকা কফিতে নিঃশব্দে চুমুক দিল। কুয়াশা সরি সেদিন। তোমার হাত কেমন? তেমন আঘাত না। আমার মনে হয় এবার থেকে মন দিয়ে বাইক চালানো উচিত। হু। তুমি কেমন আছো? ভালো। কুয়াশা সেদিনের জন্য সরি। আমি সেদিনের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওকে ওকে। তুমি এত আগে কেন এসেছো আজ? আবব, আয়নায়নের সাথে আড্ডা দিব ভাবলাম। ওহ, অদ্রি। অদ্রি আমাকে কল করেনি। আমি সত্যি আয়নের সাথে আড্ডা দিতে এলাম। আমি বলছিলাম অদ্রি আসছে না কেন? আর তুমি? কুয়াশার ভেজা চোখ দেখে অরণ্যের বুঝতে বাকি রইল না কুয়াশা তার সাথে দেখা করতেই এসেছে। তবে কি কুয়াশা তাকে ভালোবাসে? কুয়াশা তুমি আমাকে সেদিন কিছু বলনি। কি নিয়ে? আমার কথার উত্তর। কুয়াশার বুঝতে বাকি রইল না অরণ্য কিসের কথা বলছে। তখনই গলায় কফি আটকে গেল। আরে আস্তে ধীরে কুয়াশা। আমি আসছি। কুয়াশা দরজার কাছে আসতেই অরণ্য দরজা লক করে দিল। কুয়াশাকে দেয়ালের সাথে চেপে ধরল। কুয়াশা আনসার মি। লিসেন আই ডোন্ট লাভ ইউ। সো লিভ মি। হুয়াই ইউ ডোন্ট লাভ? ইউর আইস সেইং দ্যাট ইউ লাভ মি। অরণ্যের কথা শুনে কুয়াশা অরণ্যর দিকে তাকাল। আবারও সেই অদৃশ্য শক্তি দুজনকে আটকে রেখেছে। খুব করে ইচ্ছে করছে কুয়াশার অরণ্যকে জড়িয়ে ধরে বলতে, আমিও ভালোবাসি তোমায় অরণ্য। কিন্তু তা যে কোনো দিনই পারবে না। নিজেকে সামলে নিয়ে কুয়াশা বলল, আইস কোনো দিন কথা বলতে পারে না। আই থিংক ইউ নো দ্যাট, এন্ড তুমিও আমাকে ভালোবাসো না, এটা শুধু খানিকের মোহ।
কুয়াশা লিসেন গিভ মি ওয়ান চান্স। আই উইল প্রুফ ইউ হাউ মাচ আই লাভ ইউ। অরণ্য বাচ্চামো বন্ধ করো। তোমার আর আমার ধর্ম আলাদা। আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ভিন্ন। ইনফেক্ট আমাদের কোনো কিছুরই মিল নেই। আর না আমি তোমাকে ভালোবাসি। সো লিভ মি আলোন। কুয়াশা আই স্যাড লিভ মি। অরণ্য দরজার পাশ থেকে সরে এলো। কুয়াশা রুম থেকে বেরিয়ে এলো। চোখে পানি টলমল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কিভাবে সে অরণ্যের মুখের উপর বলে দিতে পারল যে তাকে ভালোবাসে না? কুয়াশা তো অরণ্যকে ছাড়া কিছু ভাবতেই পারে না। কিন্তু আজ পরিস্থিতি তাকে কেমন জায়গায় দাঁড় করালো। ঘড়ির কাঁটা কখন যে উল্টো দিকে ঘুরে তা তো আর বলা যায় না। এই বিচ্ছু তুই কি গেঞ্জি পরেছিস সেটা? কেন বয়দি? দেখো কত সুন্দর লিখা। পর কি লিখা ওটা? আই লাভ ইউ। অদ্রি আর আয়নের কথোপকথন শুনে কুয়াশা ওদের সামনে এগিয়ে এলো। আয়ন এই গেঞ্জিটা জোস। কে এনে দিল? চাচ্চু। ইউ নো টিচার আই লাভ ইউ মানে চকলেট দেওয়া। কি? কে বলেছে তোমাকে এসব? চাচ্চু বলেছে। তোমার সোকল্ড চাচ্চু এটি কেন বলেছে? মামুনি, দাদু, বাবা, চাচ্চু আমাকে চকলেট দিল আই লাভ ইউ। ওহহ। কিন্তু আমাকে নিপু চকলেট দে। তাহলে নিপু ও আই লাভ ইউ। কি হো? নিপু তোমাকে চকলেট দে কখন আবার? আমরা দুজন আর ঝগড়া করি না। ও আমরা চকলেট ভাগ করে খায় কারণ বাবা বলেছে ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে। তোমাকে এটা বাবা বলেছে? না, মামুনিকে বলছিল আমি শুনে নিয়েছি। হুট করে সে সময় কৃষ্ণা ওদের সামনে আসায় সবাই অস্বস্তিতে পড়ে গেল। আয়নকে ধমক দিয়ে কৃষ্ণার সাথে করে নিয়ে গেল। কুয়াশা তুমি কিছু না বলে ফোন কেটে দিছিলে আমি তো টেনশনে পড়ে যাই। ওই আসলে তখন বাবার ডাক পড়েছিল। কিন্তু আমি আসলে আজকে আসছিলাম। ওহহ। চলো অরণ্যের সাথে দেখা করে আসি। আমি পড়ে যাব। রৌদ্রময় আর কানন আসেনি? ওরা অরণ্যের রুমে। আরে না অরণ্য রুমে একাই আছে। কুয়াশা নিজে জিহ্বায় কামড় দিল। অদ্রি মনে মনে হাসল। অরণ্যের সাথে কুয়াশা দেখা করেছে কিনা জানার জন্যই মিথ্যা বলে। অস্বস্তিতে কুয়াশা চুপ করে রইল। তখনই রৌদ্রময় প্রবেশ করল। রৌদ্রময়কে দেখে কুয়াশার বুঝতে বাকি রইল না অদ্রি মিথ্যা বলছিল। অদ্রি রৌদ্রময়ের দিকে তাকাতেই কুয়াশা সিওয়ামার রুমের দিকে চলে গেল। রৌদ্রময় এত লেট হলো কেন? কানন কই? রৌদ্রময় রুমে প্রবেশ করতেই অরণ্য প্রশ্ন করল। কাননের ডায়রিয়া। অদ্রি। ওহ। বলি ওকে কম খেতে তাও শুনে না। হঠাৎ রৌদ্রময় অরণ্যকে এলোপাথারি মারতে লাগল। রৌদ্রময়কে মারতে দেখায় অদ্রি নিজেও মারতে লাগল। আরে মারছিস কেন? শালা তুই আমার থেকে কত কথা লুকিয়েছিস। তোকে তো একদম ট্রাকের নিচে ফেলে দেওয়া উচিত। আজকের পোস্ট হবে, ডিয়ার বেস্ট ফ্রেন্ড। সময় থাকতে তোর সব কথা বলে দে নয়তো ট্রাকের নিচে ফেলে দিব। ঢং অফ কর অদ্রি। ওয়েট কি লুকিয়েছি আমি? তুই যে কুয়াশাকে লাভ করিস এইটা আমাকে বলেছিস? আরে আমি নিজেও শিওর ছিলাম না। অদ্রি বুঝেছিল তারপর তোদের বলার সময় হয়নি। হি ইজ রাইট। অদ্রি। তা না হয় মানলাম কিন্তু কিসট করেছিস? অদ্রি চুন্নি সব বলে দিয়েছিস। হুম। তুই ফার্স্ট কাউকে লিপকিশট করেছিস বলতে হবে না? আমার তো ইচ্ছে করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার
সবখানে পোস্ট করতে। হু দে পোস্ট কইরা। বাই দা ওয়ে কুয়াশা এসেছিল তোর রুমে? হ্যাঁ, একটু আগে গেল। অদ্রি তুই বলেছিস তাই না? হুম হুম। বাট কুয়াশা কিছুতেই স্বীকার করছে না সি লাভ মি। স্বীকার না করে যাবে কই? তুই শুধু দেখতে থাক অদ্রি কি করে। তাহলে পার্টি? রৌদ্রময়। নো ওয়ে। দিদুন জানতে পারলে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কুয়াশা শুনো আজকে ডিনার করে তারপর বাড়ি ফিরবে। কিন্তু কৃষ্ণা আপু। কোনো কিন্তু না। আচ্ছা সিও আমার দিদুনকে এখনো দেখলাম না কেন? উনি ঠাকুর ঘরে পূজা দিচ্ছেন। একটু পর আসবে। বৌদি আমি বরং দিদুনকে দেখে আসি একবার। ওরা তিনজন ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। তখনই সিওয়ামা মোবাইলের দিকে তাকিয়ে এসে স্থান ত্যাগ করে। একটু পর আয়ন এসে কুয়াশাকে বলে, টিচার চলো তোমাকে আমাদের বাসা ঘুরে দেখায়। হ্যাঁ কুয়াশা ওর সাথে যাও। এতদিনে তুমি ড্রয়িং রুম ছাড়া বাকি কিছুই দেখনি। ওকে চলো। আয়ন একাধারে কথা বলেই যাচ্ছে। কুয়াশা শুধু হু হা করছে। এরই মধ্যে আয়ন বলল, ইউ নো টিচার 10 ডেজ পর আমার বার্থডে আর বাবা একটা পার্টি প্ল্যান করেছে। আচ্ছা। হুম। আমার অল ফ্রেন্ডস আসবে আর তুমিও। তা দেখব। হাঁটতে হাঁটতে ওরা একসময় ছাদে আসলো। কিন্তু ছাদে এসে কুয়াশা দেখল সিওয়ামা রৌদ্রময়ের বুকে মাথা রেখে আকাশের তাকিয়ে আছে। আয়ন খেয়াল করার আগেই কুয়াশা বলল, আয়ন চলো আমরা এবার নিচে যাই। কিন্তু ছাদ। চলো। কুয়াশার কণ্ঠ শুনে রৌদ্রময় আর সিওয়ামা চমকে গেল। যাওয়ার সময় কুয়াশা পেছনে ফিরে হাসল। সিওয়ামা বুঝল কুয়াশা কাউকে কিছু বলবে না। বাহ সিওয়ামা রানী ভয় পেয়ে গেল? মোটেও না। সিওয়ামা কাউকে ভয় পায় না। তাই দেখো একদম সামনে এগোবে না। তুমি তো কাউকে ভয় পাও না। তাহলে সামনে এগোলে কি প্রবলেম? বললাম তো সামনে আসবে না। সিওয়ামা এক পা করে পেঁচাচ্ছে আর রৌদ্রময় এগোচ্ছে। এগোতে এগোতে একসময় সিওয়ামা দেয়ালে আটকে গেল। ডিনার শেষে। তাহলে তুমি আয়নের টিচার? জি দিদুন। ভালো। বণিক যে কেন একটা মুসলিম মেয়েকে পড়াতে আসতে বলল কে জানে। না ঠিক সময় পূজা করতে পারবো আর না অন্য কিছু। মুসলিম বাড়িতে পা রাখলেই সমস্যা। কে জানে। বাকিটুকু কুয়াশা শুনতে পায়নি। বিড়বিড় করতে করতে তিনি চলে যাচ্ছেন। ডিনার করে কুয়াশার সাথে তিনি কথা বলছিলেন। কিন্তু কোথা থেকে কোথায় নিয়ে গেল কথা? তখনই কৃষ্ণা এসে বলল, কুয়াশা কিছু মনে করো না। উনি একটু এমনি। প্লিজ মানিয়ে নাও। ঠিক আছে আপু। কিন্তু মুসলিম বাড়িতে পা রাখা মানে? সিওয়ামাও তো মুসলিম। সিওয়ামাকে এবাড়ির কেউ পর মনে করে না। এমনকি দিদুনও না। অরণ্য আর আয়নের বাবা যেমন প্রিয় সিওয়ামাও তেমন সবার প্রিয়। ওহ। কুয়াশা চলো তোমাকে ড্রপ করে দিব। অদ্রি। আচ্ছা আমি আসি তাহলে আপু। হ্যাঁ। রাত হয়ে যাচ্ছে আর শুনো তুমি বাসায় পৌঁছে আমাকে জানিও। আচ্ছা। কৃষ্ণা চলে গেলে অদ্রি কুয়াশাকে বলল, এই হিটলার কৃষ্ণা বৌদির সাথে এত ভালোবাসা কেমনে? আমাদের সাথে তো কথাই বলে না। ইটস সিক্রেট। কুয়াশা শুনো। ওদের কথার মাঝে অরণ্য কুয়াশাকে ডাক দিল। অরণ্যকে দেখে অদ্রি বাইক নিতে যাচ্ছি বলে বেরিয়ে এলো। বলো। আম্মম চলো আমি তোমাকে ড্রপ করে দিই। না। অদ্রির সাথে চলে যাব আর আপনি শিখ।
আই হোপ হাতের খেয়াল রাখবেন। যদি না রাখি, ইজ ইউর উইশ। তোমার কিছু যায় আসে না? কুয়াশার গলা আবারও ভারী হয়ে এলো, কিন্তু নিজেকে শক্ত রেখে উত্তর দিল, না। এতে হয়তো দুজনের ভালোই হবে। কুয়াশা নিজে তো অরণ্য থেকে দূরে থাকতে পারবে না, কঠোর ব্যবহার করলেও অরণ্য যেন দূরে যায়। 23 গাইস ও হল নিপু, আমার স্টুডেন্ট, আমার ভালোবাতা। আয়ন রৌদ্রময় কি বলে এই পিচ্ছি। তাই তো ভাবি, এই সময় আমরা খেলার মাঠে দৌড়াতাম। আয়নকে বলেছে তোমাকে এসব? কুয়াশা চাচ্চু। অরণ্য তুই? অদ্রি হু। কেন বললি এমন? হু। অরণ্য মোবাইলে কারো সাথে চ্যাট করছে, যার কারণে বাকিদের কথায় সে কান দেনি। বারবার হু হু করাই অদ্রি রেগে মাথায় চড় দিল। মাথা তুলে দেখে সামনে কুয়াশার সাথে একটি ছোট মেয়ে বসে আছে। কুয়াশাকে দেখেও অরণ্য এড়িয়ে গেল। মারছিস কেন? এই মেয়েটিকে? হাই আঙ্কেল, আমি নিপু, আয়নের জিএফ। হুয়াটট? আমি আঙ্কেল? আয়নের চাচ্চু হলে আমারও তো চাচ্চু, তাই না? কি বলে এই মেয়ে? চাচ্চু ও আমার ভালোবাসা। হাহা হো হো। অরণ্য তুই ওদের লাভ স্টোরিতে ভিলেন হোস না। রৌদ্রময় আয়ন, তোকে আজকে আমি ঘরে তালা মেরে রাখব আর তোর জিএফকে আমি চাচি বানাবো। হাহা হাহা। অরণ্যের কথা শুনে সবাই হাসাহাসি করল। আয়ন কোমরে হাত রেখে রাগান্বিত দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে রইল। এত সব কিছুর মাঝে কুয়াশার মন ভালো নেই। 3 দিন হলো অরণ্যের সাথে কথা হয় না। কুয়াশাকে অরণ্য ইগনোর করছে। তার জন্য কুয়াশা খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে গেছে। আজ সোমবার হওয়ায় কুয়াশা অনেক খুশি ছিল। অন্তত অরণ্যের সাথে দেখা হবে তা ভেবে। কিন্তু অরণ্য কুয়াশার দিকে একবারও তাকাল না। অদ্রির কথা শুনে কুয়াশার ধ্যান ভাঙল, কার সাথে চ্যাট করি সরু? দিবানী। দিবানী? এইটা তো আমাদের কলেজের দেবত্র স্যারের মেয়ে, তাই না? হুম। আমাকে লাইক করে মেবি। বাহ বাহ। গাইস, এখন আমি একজনকে ওপেনলি প্রপোজ করব। রৌদ্রময় কাকে? আমার স্বপ্নের রাজকুমারী নিপু। আই লাভ ইউ কিউটি, বিউটি, সুইটি। সরি রৌদ্রময়, আমার বিএফ আছে। আয়নের সাথে ঝগড়া দিল তোমাকে বলবো। কি জানো তো, আমি আয়নকে ধোকা দিতে পারবো না। হাহা হা হা হা। রৌদ্রময় ওপেনলি প্রপোজ, ওপেনলি রিজেক্ট, অদ্রি এন্ড ওপেনলি ছ্যাঁকা। হাহা কানন। রৌদ্রময় ভাইয়া, এগুলা কি? আমার জিএফকে প্রপোজ করো। আহারে। রৌদ্রময়, অন্য কারো কাছে ট্রাই কর। আয়ন কেঁদে দিবে। হাহা হা। অদ্রি। আয়ন রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। পরিস্থিতি সামলানোর জন্য অদ্রি বলল, দোস্ত ভাবতেছি এবারে আর চুল কাটব না। কানন বার্গারের কামড় দিতে গিয়ে থেমে গেল। সবাই স্ট্যাচু হয়ে গেল। একটু পর সবাই হেসে দিল। আজীব। হাসছিস কেন? শুন, ফাফা মারারও একটা লিমিট থাকে। রৌদ্রময় কেন শুধু শুধু আজগুবি কথা বলে আমাদের কনফিউজ করছিস? অরণ্য বান্ধবী, তুই যদি বলতি সুইসাইড করতে যাচ্ছি তাহলে বিশ্বাস করতাম। এই কথাটা বিশ্বাস করছি না। কানন যদি আমি চুল বড় রাখি তাহলে কি করবি? তুই যা বলবি। অরণ্য
আমি 1 সপ্তাহ কথা বলল না। বোবা থাকব। রৌদ্রময়। কানন আর কুয়াশা। আমি বেশি খাব না। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। ডান। 1 বছর পর দেখিস আমি কি করি। ও শিট। গাইস অরণ্য। কি হো? আমাকে একটু বেরুতে হবে। আয়ন চল। কোথায় যাচ্ছিস? দিবানি মিট করতে চাইল। কুয়াশা চোখ ছোট ছোট করে ফেলল। তার ইচ্ছে করছে অরণ্যের মাথা ডিম ফাটতে। মনে মনে বলল, মেয়েটা এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল। আমার সাথে তো ভালো করে কথাই বলে না। আর মেয়েটার সাথে দিনে 2বার কথা বলছে। ধাত বললে বলুক আমার কি। নিজেকে বকলে লাগল কুয়াশা। আচ্ছা যা তুই। নিপু চলো আমরাও যাই। কুয়াশা। এ কি কুয়াশা চলে যাবে? আর নিপু তোমার সাথে যাবে? রৌদ্রময়। নিপুর ফ্যামিলির সাথে আমার বন্ডেনিংটা ভালো আর নিপুর বাবা বিজনেসের জন্য বাইরে গেছেন। ও ওর বড়দির সাথে থাকতো বাট ওর দিদিরও কাজ পড়ায় 2 দিনের জন্য বাইরে যায়। এ 2 দিন ও আমার সাথে থাকবে। ওহহ। বাই তাহলে। বাসায় এসে কুয়াশা অস্থির করছে। সে ভেবে পাচ্ছে না অরণ্য কিভাবে পারছে কুয়াশার সাথে কথা না বলে থাকতে। আজ রেস্টুরেন্টের কথা মনে পড়তেই কষ্ট পেল ভীষণ। মনে মনে বলল, আমি না বলে দিতেই অন্য আরেকজনের সাথে চ্যাটস। বাহ। এই ভালোবাসো অরণ্য আমাকে। এরপরের দিনগুলো এভাবেই চলতে থাকে। অরণ্য কুয়াশাকে দেখেও না দেখার ভান করে থাকে। যার জন্য কুয়াশা রোজ কান্না করে। দেখতে দেখতে অরণ্য দিবানী নামের মেয়েটার সাথে অনেক ক্লোজ হয়ে যাচ্ছে। তা সহ্য করতে না পেরে কুয়াশা আগের মতোই খিটখিটে হয়ে গেল। নিজের মধ্যে কন্ট্রোলটাই হারিয়ে ফেলেছে। কিন্তু তবুও মুখ ফুটে অরণ্যকে বলেনি তাকে ভালোবাসে। এসবের মাঝে আয়নের জন্মদিন চলে এলো। কৃষ্ণা সরাসরি কুয়াশাকে বলে দিয়েছে সকাল সকাল তাদের বাড়ি চলে যেতে। যদিও পার্টি রাত 12টায়। কিন্তু কৃষ্ণার কথা ফেলতে না পেরে কুয়াশা 12টার সময় তাদের বাসায় প্রবেশ করল। কুয়াশাকে দেখতে পেয়ে সিওয়ামা দৌড়ে কাছে আসল। এ কদিনে সিওয়ামা আর কুয়াশার সম্পর্ক অনেক গাঢ় হয়েছে। যার ফলে সিওয়ামা কুয়াশাকে নাম ধরে ডাকে। কুয়াশা তোর এত লেট হলো? রাতে ঘুম হয়নি তাই সকালের দিকে ঘুমিয়েছিলাম। তাই আর তাড়াতাড়ি জাগতে পারিনি। হয়েছে। চল বৌদি ডাকছে। কুয়াশা সামনে এগোতেই অরণ্যের রুম দেখতে পেল। দরজার ফাঁক দিয়ে দেখল অরণ্য শুয়ে শুয়ে মোবাইল টিপছে। কুয়াশার মুড়োটাই খারাপ হলে গেল। অরণ্যের প্রতি কেমন যেন এক ঘৃণা চলে এসেছে। আবার মাঝে মাঝে রাগও হয় ভীষণ। কুয়াশা এক পকল ওদিকে তাকিয়ে সিওয়ামার সাথে কৃষ্ণার কাছে গেল। কুয়াশা ভালো করেছ এসেছ। এই নাও এগুলা ধরো। কি এগুলা? আরে দিদুন বলেছে আয়নের বার্থডেতে এসব নাস্তা থাকবে প্লাস কোনো খাবার যেন রাঁধুনি না রাধে। সব আমাকে করতে বলেছে। কি কি রাঁধব তার লিস্ট ওটা। কি বলো আপু? এতগুলো মানুষের রান্নার সাথে এত নাস্তা আমি পারবো না। এমনিতে রান্নার রও জানি না তার মধ্যে এত সব অসম্ভব। হাহা হাহা। তাহলে দিদুনকে বলে দাও যে তুমি রান্না পারবে না। সিওয়ামা। কি সিওয়ামা? দিদুনকে এটা বললে কি হবে জানিস না? আমাকে আলুথালু ভর্তা করবে। এখন তোরা দুজন আমাকে বলবি কিভাবে ম্যানেজ করব? রাঁধুনি রান্না করবে না কেন? কুয়াশা। তুমি দিদুনকে চিনো না।
উনার মতে বাড়ির বউদের লক্ষ্মী হয়ে সবকিছু করতে হয়। কিন্তু আমি তো রান্না জানি না। এতদিন ধরে ভুয়ার রান্নাকে আমি রান্না করছি মনে করে খেয়েছে। না হলে যে কি কাণ্ড হতো। আচ্ছা আচ্ছা, তাহলে বরং এক কাজ করো, ভুয়াকে খবর দাও। সিওয়ামা কালকে ভুয়া ছুটি নিয়ে বলল তার ছেলে অসুস্থ। আমি একটা কথা বলি? বলো। রান্না বরং আমি করি, তোমরা আমাকে লেপ করবে। কিন্তু কুয়াশা এত সব রান্না আমি ম্যানেজ করতে পারব, শুধু তোমরা লেপ করলেই হবে। কুয়াশা কিন্তু আপু চিন্তা করো না, আমি হ্যান্ডেল করে নিব। বাট দিদুন কোথায়? বাইরে গেছে আয়নকে নিয়ে শপিং করাতে। ওহ, তাহলে চলো আমরা রান্নাঘরে যাই। 24 সব রান্না শেষ করে সিওয়ামা আর কুয়াশা রুমে যাচ্ছিল। তখনই সামনে অরণ্য পড়ল। অরণ্যকে দেখে মনে হচ্ছে কোথাও বেরোচ্ছে। সিওয়ামা জিজ্ঞেস করল, দাদা তুই কোথায় যাচ্ছিস? এখন 8টা বাজছে। দিবানীকে আনতে যাচ্ছি, সাথে অদ্রি রাও আসছে। ওহ, কথাটি শুনে কুয়াশা রেগে গেল, কিন্তু না শোনার ভান করে চলে গেল। অরণ্য বাঁকা হেসে কুয়াশার যাওয়ার পণে তাকিয়ে রইল। রাত 11টা। পার্টির সবকিছু রেডি। আয়নের সব ফ্রেন্ডসরাও এসেছে, তবে অরণ্য এখনো বাড়ি ফিরেনি। সিওয়ামা ফোন করাই জানতে পারল সে দিবানীর সাথে আসছে। কথাটা কুয়াশার কান অবধি পৌঁছাতেই পাশে দেওয়ালে ঘুষি দিল, কিন্তু দেওয়ালে পেরাক তাকাই হাত রক্তাক্ত হয়ে গেল। কিন্তু কুয়াশার চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি, যেন আজ সে শক্ত। সিওয়ামা দেখতে পেয়ে তাড়াতাড়ি ড্রেসিং করিয়ে দিল। কুয়াশা, প্রকৃতি তুমি? আমি তো নিপুর সাথে এলাম। বাট তুমি এখানে কিভাবে? আয়নের হোম টিচার আমি। ওহ, কেমন আছো? ভালো। তুমি? আমিও। ওরা দুজন কথা বলছিল, তখনই অরণ্যের দিদুন এসে প্রকৃতিকে উদ্দেশ্য করে বলল, তোমাকে তো চিনলাম না। আমি নিপুর বড় বোন। নাম কি? প্রকৃতি দে। বাহ, খুব সুন্দর নাম। অরণ্য প্রকৃতি? জি না টাম্মি, শুধু প্রকৃতি নাম। হ্যাঁ, আসো তো আমার সাথে আসো। দিদুন জোর করে প্রকৃতিকে নিয়ে গেল। কুয়াশা অবাক হয়ে তাকিয়ে রইল। দিদুন এইটা কেন বলল? অরণ্য প্রকৃতি? এসব ভাবতে ভাবতে সামনে এগোচ্ছিল, তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে চাইলাম। মাথা উঠিয়ে দেখলাম ব্লু কালারের পায়জামা পরে অরণ্য দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে চলে আসতে চাইলে আমার ব্রেসলেট তার পায়জামায় আটকে রইল। অনেক চেষ্টা করলাম ব্রেসলেট ছাড়ানোর। অরণ্যের দিকে তাকিয়ে দেখলাম সেদিনের মতো ঘোর লাগা চাহনিতে আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ অরণ্য আমার হাত ধরে পাশের দেওয়ালের সাথে আটকে দিল। তারপর আস্তে করে আমার কপালে চুমু দিল। পরম আবেশে কুয়াশা চোখ বন্ধ করে নিল। চোখ খুলে দেখল তার সামনে কেউ দাঁড়িয়ে নেই। পাশ ফিরে দেখল অরণ্য দিবানীকে সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। কুয়াশা নিজের দিকে তাকালো, কপালে হাত বুলাল। তার মানে এতক্ষণ ধরে সব কল্পনা ছিল? কিন্তু এটা কি করে সম্ভব? কুয়াশা হেঁটে অদ্রির কাছে গেল। কুয়াশাকে দেখে অরণ্য বলল, ও দিবানী, ও হলো কুয়াশা। হাই কুয়াশা। হাই। কুয়াশা অরণ্যের দিকে তাকিয়ে দেখল অরণ্য দিবানীর হাত ধরে আছে।
আর তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে যেন বফগফ। এই বিষয়টা কুয়াশা মোটেও সহ্য হল না। সবার সামনে অরণ্যকে বলল, অরণ্য একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এখানে বলো কুয়াশা। দেখছ তো? অরণ্য ইশারায় বুঝালো দিবানির সাথে আছে এখন। আর অপেক্ষা না করে কুয়াশা অরণ্যের হাত ধরে বাইরে নিয়ে আসলো। প্রচণ্ড রেগে বলল, প্রবলেম কি তোমার? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে দিবানির সাথে এত মাখামাখি কেন? আসলেই পৃথিবীর সব ছেলেরা এক। আমি বারণ করলাম তো অন্য এক মেয়েকে প্রপোজ করবে, আর বাইরে বাইরে বললে শুধু একজনকেই লাভ করো। অ্যাট লিস্ট আমি মনে করেছিলাম তুমি ওমন না। বাট আই ওয়াজ রং। তুমি তো আমাকে লাভ করো না। তাহলে তোমার কি? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর কোনো মেয়ের সাথে কথা বললে আই উইল কিল ইউ। এতদিন বলনি কেন? কুয়াশা আর কোনো কথা না বলে অরণ্যকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, অরণ্য আমাদের মিল কোনোদিন হবে না। কোনো দিনও ভালো থাকতে পারবো না আমরা। আমাদের ধর্ম আলাদা অরণ্য। অরণ্য কুয়াশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি সব ঠিক করে দিব মায়াময়ী। এতটুকুতেই যেন কুয়াশা সান্ত্বনা পেল। কয়েক মাস পর। আমি 1 সপ্তাহ পর চলে আসব অরণ্য। 1 সপ্তাহ? ও মাই গড! তুমি যাবে না ব্যাস। দেখো আমি না গেলে সামায়েরা বিয়েই করবে না। কত কষ্ট করে বাবা আর খালাকে রাজি করালাম আর এখন তুমি অমন করছো? তুমি আমাকে ভালোই বসো না। কুয়াশার ইমোশনাল কথা শুনে অরণ্য গলে গেল। শীতল দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে বলল, ওকে। বাট আমার সাথে প্রতিদিনই কথা বলবে। থ্যাঙ্কস। অতিরিক্ত খুশি হয়ে কুয়াশা অরণ্যকে জড়িয়ে ধরল। অরণ্য মৃদু হাসল। ধূসর পাহাড়ে দুজনে পা দুলাতে দুলাতে বাদাম খাচ্ছে। এতদিনে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। ধূসর পাহাড়ের সাথে অরণ্য কুয়াশাকে পরিচয় করিয়ে দিয়েছে। কুয়াশা সামায়েরার বিয়েতে যাচ্ছে ইন্ডিয়া। গত 2 দিন ধরে অরণ্যকে বুঝানোর পর আজকে রাজি হল। কালকে কুয়াশা ইন্ডিয়া চলে যাবে। তাই আজকে সারাদিন অরণ্যের সাথে থাকবে। অরণ্য চলো শপিং করব আমি। আর একটু পর যায়। নো, এখন আসবে। কুয়াশা জোর করে অরণ্যকে নিয়ে গেলে শপিং মলে। শপিং মলে গিয়ে কুয়াশা অরণ্যের আড়ালে একজনকে কল করল। দেখো তুমি জানো ওসব সারপ্রাইজ আমি দিতে পারি না। জাস্ট সিম্পল একটা বলো। ওকে। তুমি তাহলে আমাদের অফিসে আসো। কেন? একটা জিনিস চুজ করে রেখেছি। তোমার যদি পছন্দ হয় তাহলে নিও। ওকে। বাই। কার সাথে কথা বলছো কুয়াশা? অরণ্যের কণ্ঠ শুনে কুয়াশা চমকে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, ওই তিহি কল করেছিল। ওহ, কি বলল? কালকে আমরা 3 জনই 9টায় বের হচ্ছি। ও, অদ্রি তোমার সাথে মিট করতে চাইছে। আচ্ছা শুনো, বাবা আর খালা নানু বাড়ি যাবে আজকে। তোমরা সবাই আজকে রাতে আমাদের বাসায় আসিও। তুমি শিওর? তোমার বাবা আর খালা জানতে পারলে? আজ অবধি নিজের ইচ্ছে মতো কোনো কাজ করিনি, তাও উনাদের কটু কথা শুনতে হয়েছে। আর এখন তো আমি বড় হয়েছি, নিজের ইচ্ছে মতো একটা কাজ তো করি। ওকে বাবা।
চলো এবার ড্রেস চুজ করবে। হুম। 25। কুয়াশা, এসব ড্রয়িং তুমি করেছ? আই মিন সিরিয়াসলি? অদ্রির কথা শুনে সবাই ওর দিকে তাকালো। কুয়াশার সেদিনের আর্টটা খুঁটিয়ে দেখছে সবাই। প্রথম দৃশ্যতে রেললাইনের ধারে প্রজাপতির মতো ডানা মেলে দাঁড়িয়ে আছে। নিচে ছোট করে লেখা আছে প্রথম দেখা। তারপরে সেন্ট মার্টিনের কিছু ছবি। সব শেষে সাদা কাপড়ে ডেকে রাখা চারকোনো ছবি। ওটার দিকে তাকিয়ে সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে রইল। সাদা কাপড়ের আড়ালে কি আছে, যা আছে তা না হয় অন্য কোনো একদিন দেখো। ওকে, বাট ট্রাস্ট মি কুয়াশা, বেস্ট আর্ট এগুলা। মাই প্লেজার। কিন্তু আমি তো কিছু খাচ্ছি না স্কেচে। এইটা কি করে সম্ভব? কাননের কথা শুনে সবাই অট্টহাসিতে মেতে উঠল। আজ রাতে সবাই কুয়াশার সাথে আড্ডা দিবে। যেহেতু কালকে কুয়াশা ইন্ডিয়া চলে যাবে। সবাই কুয়াশার রুমে গোল করে বসল। বক্তব্য দেওয়ার মতো করে দাঁড়িয়ে অদ্রি বলল, গেম খেলব। কি গেম? যে কোনো একটি গানের প্রথম কলিটা একজন অভিনয় করে দেখাবে, বাকিদের বলতে হবে ওটা কোনো গান। কোনো ধরনের গান অভিনয় করবি সেটা আমরা সিলেক্ট করে দিব। ডান? অদ্রি, আর যদি ভুল আনসার দে তাহলে পানিশমেন্ট পেতে হবে। রৌদ্রময়, ওকে। তাহলে প্রথমে অরণ্য অভিনয় করে দেখা হিন্দি রোমান্টিক সং। কিছুক্ষণ গেম খেলার পর কুয়াশা কফি আনতে গেল। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রাত 12টার দিকে অদ্রি ছাড়া বাকিরা সবাই চলে গেল। সকাল 8টায় কুয়াশা অরণ্যকে কল করল। অরণ্য, তুমি ঘুম থেকে উঠোনি? হু। অরণ্য, 9টায় আমি বাসা থেকে বের হচ্ছি। আর তুমি এখনো ঘুমে? কুয়াশার কথা শুনে অরণ্য উঠে বসল। মাথাটা ভীষণ ব্যথা করছে। কিন্তু কুয়াশাকেও তো পৌঁছে দিতে হবে। বিছানা থেকে নামতে নামতে কুয়াশাকে বলল, তুমি ওয়েট করো, আমি 10 মিনিটে আসছি। আচ্ছা শুনো শুনো, তোমার আসতে হবে না। তিহি আমাকে পিক করে নিবে। কি বলছো তুমি? এয়ারপোর্ট অবধি তোমাকে পৌঁছে দিব না? আমি এখন তিহান আর শব্দের সাথে দেখা করব। 11টায় ফ্লাইট আমার। তুমি 10:30টায় এয়ারপোর্টে আসিও। তুমি শিওর? হুম। ফোন কেটে দিয়ে কুয়াশা স্ক্রিনের দিকে তাকালো। অরণ্য হাসি মাখা চেহারাটা ভাসছে। খুব ভালোবেসে ফেলেছে মানুষটাকে। 1 সপ্তাহ দেখা না করে কিভাবে থাকবে? যাই হোক, থাকতে তো হবেই। অরণ্যের ঘুম ভাঙাতেই মাথায় হাত দিল। এখনো ব্যথা করছে। বালিশের পাশ থেকে মোবাইল নিতে গিয়ে দেখল মোবাইল নেই। আয়ন নিয়ে গেম খেলছে হয়তো। বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দেখল গিফট পেপার মোড়ানো কিছু একটা। আশেপাশে থাকিয়ে চারকোনো বস্তুটা হাতে নিল। উপরে টু অরণ্য লেখা আছে। তার মানে এইটা তার জন্যই পাঠানো হয়েছে। গিফট পেপারটা উঠিয়ে দেখল ভিতরে একটি বক্স। বক্সটি খুলে অরণ্য হা করে রইল। ছোট্ট একটি খুঁড়ে ঘর, চিকন একটি রাস্তাও আছে, দূরে আবার নদীর মতো ফসলের মাঠও দেখা যাচ্ছে। তবে সব কৃত্রিম। সবগুলো লাইটিং করা। যেন একটা সম্পূর্ণ গ্রামের পরিবার। সাদা একটি কার্ডে লেখা আছে ড্রিম উইথ মাই লাভ। অরণ্য ভালোভাবে বুঝল এটি কুয়াশা পাঠিয়েছে। বিষয়টা নিয়ে তখনই শিওর হল যখন ছোট চিরকুট চোখে পড়ল। তুমি জানো তো অরণ্য, অরণ্যের মাঝে কুয়াশাকে কতটা পরিপূর্ণ লাগে? ধূসর পাহাড়ের রাজা তুমি আমার। চিরকুট পরে অরণ্য মনে মনে বলল,
আর তুমি আমার ধূসরি। 26। প্লেনে উঠে কুয়াশা জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। অরণ্য বলেছিল 11:30টায় আসবে, কিন্তু এখনো আসছে না। প্লেনের অ্যানাউন্সমেন্ট শুরু হতেই কুয়াশা সিটবেল্ট পরে নিল। ওর পাশে শব্দ আর তিহান দিব্যি গল্প করে যাচ্ছে, কিন্তু সে নিচের দিকে তাকিয়ে আছে যদি এক পলক অরণ্যকে দেখতে পাওয়া যায়। কিন্তু কুয়াশা মিথ্যা প্রমাণিত হল যখন দেখল অরণ্য এলো না। টানা কয়েক ঘন্টা জার্নি করে কুয়াশা ইন্ডিয়া এয়ারপোর্টে এলো। সব ফর্মালিটি পূরণ করে বাইরে আসতেই দেখল সামায়রা আর মাহির দাঁড়িয়ে আছে। কুয়াশাদের দেখতে পেয়ে সামায়রা দৌড়ে এসে ওদের তিনজনকে জড়িয়ে ধরল। আই ক্যান নট বিলিভ দোস্ত, তোরা তিনজন এখন আমার সামনে। সামায়রার কথা শেষ হতেই শব্দ ওর হাতে চিমটি কাটল। ব্যথা পেয়ে সামায়রা আউচ শব্দ করল। সামায়রা খেয়াল করে দেখল কুয়াশার মুখটা কেমন করে রেখেছে। আলতো করে মাথায় থাপ্পড় দিয়ে বলল, মন কি এখনো বাংলাদেশে রেখে আসছিস নাকি বদ্দু? বাংলাদেশে কেন রাখব? এই দেখ তোর সামনে মন নিয়ে হাজির। কথা বলতে বলতে ওরা সামনে এগিয়ে এলো। ততক্ষণে মাহির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সামায়রা মাহিরের সাথে পরিচয় করিয়ে দিয়ে গাড়িতে উঠল। গাড়িতে করে ওরা সোজা সামায়রার বাসায় হাজির হল। সামায়রার মা মিসেস আনিকা যথাসম্ভব ওদের আপ্যায়ন করল। রাতে কুয়াশা নিজের ফোন অনেকবার চেক করল, কিন্তু অরণ্যের আইডি থেকে একটা মেসেজও আসেনি। এমনকি অদ্রিরাও কোনো মেসেজ দেয়নি। কিন্তু ওদের পার্সোনাল গ্রুপে ঠিকই সবাই কথা বলেছে। প্রচণ্ড অবাক হল কুয়াশা। ওরা সবাই কি কুয়াশাকে ভুলে গেছে, নাকি কোনো প্রবলেমে পড়েছে? এসব ভাবতে ভাবতে ছাদে আসছিল শব্দ আর সামায়রার সাথে। তখনই মেসেঞ্জারের কল রিংটোন শোনা গেল। স্ক্রিনে তাকিয়ে দেখল অরণ্য কল করছে। মনে একরকম প্রশান্তি এলো। ওদের থেকে দূরে গিয়ে কুয়াশা কল রিসিভ করল। হ্যালো অরণ্য, তুমি ঠিক আছো তো? সারাদিন কোথায় ছিলে? কুয়াশা আমি বিজি ছিলাম, তাই তোমার খবর নিতে পারিনি। তুমি পৌঁছে গেছো? হুম। কি নিয়ে বিজি ছিলে? দাদা তোকে দিদুন আশীর্বাদের জন্য ডাকছে। ও পাশের কথা শুনে কুয়াশা থমকে গেল। কার আশীর্বাদের কথা হচ্ছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। কিসের আশীর্বাদ? আশীর্বাদ? ও হ্যাঁ, আমার কাজিনের। তুমি চিনবে না। ওহ। সিওয়ামা দেখল অরণ্য ইশারায় বলছে চলে যেতে। কিন্তু সিওয়ামা এইটা কিছুতেই বুঝছে না যে অরণ্য মিথ্যা কেন বলছে। পরে জেনে নেওয়া যাবে ভেবে সে চলে গেল। সিওয়ামা চলে যেতেই অরণ্য দীর্ঘ নিঃশ্বাস নিল। মোবাইলের দিকে তাকিয়ে কুয়াশাকে বলল, শুনো, তোমাকে আমি পরে কল করব। কুয়াশার উত্তরের অপেক্ষা না করেই অরণ্য ফোন কেটে দিল। মোবাইলের দিকে তাকিয়ে কুয়াশা ঠোঁট কামড়ে ধরল। চোখের জলগুলো বিনা বাধায় গড়িয়ে পড়ছে। তিহানের কণ্ঠস্বর শুনে কুয়াশা চোখের জল মুছে নিল। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, ওই হাওয়া খেতে আসছিলাম। কাঁদছিলি তুই? কাঁদছিলাম নাকি? চোখের পোকা ঢুকেছিল। ওহ, ছাদে চল। তুই যা, আমি আসছি। না, এখন চল। তিহান এক প্রকার জোর করে কুয়াশাকে ছাদে নিয়ে গেল। কুয়াশাকে দেখতে পেয়ে সামায়রা বলল, কই ছিলি তুই? এমনি নিচে। চারজন বন্ধু আজ একসাথে হওয়ায় অনেকক্ষণ আড্ডা দিল।
কিন্তু কুয়াশার মনটা যেন বাংলাদেশেই পড়ে আছে। ও ভেবেছিল অরণ্য ওকে প্রতিদিন কল করে খবর নিবে, কিন্তু ইন্ডিয়া এসে ঠিক তার উল্টোটা হল। দেখতে দেখতে 3টা দিন গড়িয়ে গেল। সামায়রার গায়ে হলুদও এসে গেল। এই 3 দিনে অরণ্য মাত্র 3বার কল করেছিল, তাও একটুখানি কথা বলেই কেটে দিত। অদ্রিদের তো খবরই নেয়। সবাই একসাথে মিলে যেন কুয়াশাকে এভয়েড করছে। কুয়াশার ইচ্ছে করছে দৌড়ে বাংলাদেশে চলে যেতে, কিন্তু আদৌ তো সেটা সম্ভব না। এসব ভাবতে ভাবতে কুয়াশা সামায়রার রুমে গেল। কুয়াশা গিয়ে দেখল সামায়রা মুখ ভার করে বসে আছে। এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? গায়ে হলুদে নাকি হলুদ শাড়ি পরতে হয়? তুই তো জানিস আমার হলুদ রং পছন্দ না। কিন্তু আজকে একদিন তো পরতে হবে। নো ওই, আমি কিছুতেই এই শাড়ি পরব। সামায়রার কথা শেষ হবার আগেই ওর মোবাইল ফোন বেজে উঠল। ও পাশের মানুষটির সাথে কথা বলা শেষ করে কুয়াশাকে বলল, কুয়াশা, একদিন হলুদ শাড়ি পরলে কিছু হবে না। হা। ফোনে কে ছিল? মাহির। ও বলেছে হলুদ শাড়ি পরলে আমাকে নাকি অনেক সুন্দর লাগবে, আর অনেক চকলেট পাঠাবে বলেছে। আজ এমনিতেও আমার হিটলার মা হলুদ রঙের শাড়ি পরিয়েই ছাড়বে। সামায়রার কথা শুনে কুয়াশার মনে পড়ে গেল অরণ্য একবার তাকে শাড়ি পরানোর জন্য আইসক্রিম কিনে দিয়েছিল। সেদিন অরণ্যের পছন্দের রং নীল পড়েছিল। অরণ্য শুধু হা করে তাকিয়েছিল। সামায়রার সাড়া পেয়ে কুয়াশা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সামায়রার বলা কথাগুলা মনে পড়তেই বলল, তুই না আসলেই পারিস এসব ঢং করতে। হিহি হিহি, তোরই তো বেস্ট হয়েছে। চল শাড়িটি পরিয়ে দিই। সামায়রাকে শাড়ি পরানো শেষ হলে বাড়ির পিছনের বৈঠকে নিয়ে এলো। সামায়রা চেয়ারে বসতেই একজন একজন করে সবাই সামায়রাকে হলুদ লাগিয়ে দিল। বিয়ের দিন সামায়রাকে এক এক করে সবাই ডাকতে গেছে, কিন্তু কেউ ঘুমোতে তুলতে পারেনি। কাল রাতে দেরিতে ঘুমাতে যাওয়ায় সামায়রার ঘুম ভাঙছে না। সবার শেষে শব্দ আর কুয়াশা গেল। কুয়াশা ডাকতেই সামায়রা বলল, আজকে নই, কালকে বিয়ে করব। সামায়রার কথা শুনে কুয়াশা ফিক করে হেসে ফেলল। শব্দ ওয়াশরুম থেকে এক মগ পানি এনে সামায়রার মুখের উপর ঢেলে দিল। বৃষ্টি হচ্ছে মনে করে সামায়রা উঠে বসল। মুখের উপর লেগে থাকা পানির ফোঁটাগুলা মুছে শব্দের দিকে রাগী চোখে তাকিয়ে ওর পেছনে তাড়া করল। কুয়াশা বিড়বিড় করে বলল, এই মেয়েগুলো কোনো দিনও ঠিক হবে না। সামায়রাকে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। কালো খয়েরি রঙের লেহেঙ্গা, হাত ভর্তি ডিজাইন করা চুড়ি, চোখে কাজল, নোলক, কানে বড় বড় ঝুমকো, পাথর রঙের টিকলি। একদম পারফেক্ট বিয়ের সাজ। কিন্তু সামায়রাকে দেখে কেউ বলবে না আজ তার বিয়ে। সাধারণত বিয়ের দিন মেয়েরা কান্না করে, কিন্তু সামায়রা হাসি খুশিতে মেতে আছে। এমনকি বিয়ের সাজ নিয়ে ড্যান্সও করে ফেলেছে। কুয়াশা শুধু চেয়ে দেখল তার বান্ধবী কতটা হ্যাপি। ভালোবাসার মানুষকে পেলে বুঝি এমন আনন্দ হয়। কিন্তু অরণ্য তো তাকে ভুলেই গেছে। সকাল থেকে তার ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু ওপাশ থেকে একবারও সাড়া পায়নি। কাল রাতে কুয়াশা অরণ্যের আইডিতে গিয়ে দেখে দিবানির সাথে প্রচুর চ্যাট। অথচ সে এতটাই বিজি যে কুয়াশাকে একটিবারেও জন্য কল করতে পারে না। এসব ভাবতেই আবারও চোখের জল নেমে এলো। ভেবেছিল ইন্ডিয়া আসলে হয়তো সবচেয়ে বেশি খুশি হবে, কিন্তু এখানে এসেই কষ্টটা বেশি হচ্ছে। বরযাত্রী এলে সামায়রাকে কুয়াশাকে বলল, এখন তো একটু কাজ সামু। নো ওয়ে।
এত সুন্দর করে সেজেছি কি কাদার জন্য? তুই না কাঁদিস তাহলে লোকে বলবে তোর লজ্জা শরম নেই। আচ্ছা। হুম। ভ্যায়ে। সামায়রা কাদার অভিনয় দেখে কুয়াশা হেসে দিল। সামায়রার মোবাইল রিংটোন বাজতেই লাফিয়ে উঠে বলল, মাহির কল করেছে, ভিডিও কল। ওয়াও, আমার বর কত ভালোবাসে আমায়। কুয়াশা সামায়রার রুম থেকে বেরিয়ে এলো। মাহির সামায়রাকে একটুও চোখের আড়াল করে না। কিন্তু অরণ্য, সে তো কুয়াশাকে এভয়েড করছে। সকাল থেকে এত মেসেজ দিলও কিন্তু রিপ্লে এলো না। কুয়াশা মনে মনে ঠিক করে নিল অরণ্যকে আর কল মেসেজ কিছু করবে না। 27। কুয়াশা, তুই তো নিজেই বলতি যে রিলেশনের ফিউচার নেই, সেই রিলেশনটা জাস্ট টাইম পাস হয়। হুম। কিন্তু দেখ আমি কাকে ভালোবেসে বসে আছি। জানিস অনেক চেষ্টা করি ওর সাথে কথা না বলার, দূরে থাকার। কিন্তু বারবার ফেল হয়। তোর বিয়ের দিন ঠিক করে নিলাম ওর সাথে কোনো কথা বলবো না, কিন্তু আবারও মেসেজ দিলাম। অরণ্য, সত্যি লাকি রে, তোর মতো কাউকে নিজের লাইফে পেয়েছে। কিন্তু আফসোস ও সেটা না বুঝে তোকে অবহেলা করছে। বাদ দে তো, নিজের খেয়াল রাখিস। আবার কখন আসবি? তোর বাবু হলে। সিরিয়াসলি? 1 বছর পর? আচ্ছা, তুই প্রেগন্যান্ট হলে আসব। তুই? হাহা হাহা। সামায়রার সাথে হাগ করে কুয়াশা, তিহান আর শব্দ এয়ারপোর্টে প্রবেশ করল। কুয়াশার মধ্যে অন্যরকম ফিলিংস হচ্ছে, যেন প্রথমবার অরণ্যের সাথে দেখা হবে। তবে এইটা ভেবে প্রশান্তি আসছে যে আজ সবার সাথে দেখা হবে, সব প্রশ্নের উত্তর পাবে। তবে কুয়াশা এইটা ভেবে অবাক হচ্ছে যে অদ্রি, রৌদ্রময় বা কানন একবারের জন্যও খবর নেয়নি। তাই কুয়াশা অরণ্যকেও জানায়নি আজকে বাংলাদেশ ফিরে যাচ্ছে। এতদিন কেউ ভারতে থাকে আমি প্রথম শুনলাম। কে জানে ভারতের নাম করে অন্য কোথা থেকে ঘুরে এসেছে কিনা। যে চালাক এই ছেমরি। ওয়াশরুম থেকে বের হতেই কথাগুলো কুয়াশার কানে ভেসে আসল। শেষের কথাটা শুনতাই কুয়াশার মাথায় রক্ত উঠে গেল। হাতের তোয়ালে নিচে ফেলে দিয়ে তার খালার সামনে গেল। প্রচণ্ড ঝাঝালো কণ্ঠে বলল, নিজের বলা কথাগুলোর প্রতি একটু খেয়াল রাখুন। তোর সাহস তো কম না, কথাটা শুনে ঝগড়া করার জন্য চলে এলি। খালা যা জানেন না তা নিয়ে কথা বলবে না। আমি ইন্ডিয়া গেছিলাম নিজে খুব ভালো করে জানেন, তাহলে শুধু শুধু ওমন কথা কেন বলছেন? হু হু, খুব ভালো করেই জানি কই কই যাস তুই। সারাদিন ছেলেদের সাথে ঘোরাফেরা করিস। ফালতু কথা একদম বলবেন না। টাসস। কথাটি শুনতাই কুয়াশার খালা কুয়াশাকে থাপ্পড় দিল। কুয়াশা গালে হাত দিয়ে রইল। রাগে গা থর থর করে কাঁপছে। কুয়াশা দৌড়ে রুমে চলে গেল। দরজা বন্ধ করেও স্পষ্ট শোনা যাচ্ছে, হুহস্পর্ধা বেড়ে গেছে। সত্য কথা বললে গা ঝালা করে। ছেলেপেলে গুলার সাথে কক্সবাজার গিয়ে ঘুরে আসলো। কত সাহস বাড়ছে। কুয়াশা কান চেপে ধরে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপরও বারবার কথাগুলো কানে গুনগুন করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। এখন ঘুম থেকে উঠলেই স্বাভাবিক হতে পারবে। আছরের সময় কুয়াশার ঘুম ভাঙল। প্রথমে মোবাইল চেক করল, কিন্তু অরণ্যের কোনো খবর পাওয়া গেল না। কুয়াশা কৃষ্ণার নাম্বারে ডায়াল করল। দুবার রিং হওয়ার পর রিসিভ করল। হ্যালো, কৃষ্ণা আপু? হ্যাঁ। কুয়াশা, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও। ইন্ডিয়া থেকে কখন ফিরলে? আজই। আয়ন কেমন আছে? ও তো
ভালোই, আমরা গ্রামের বাড়ি এসেছি, কালকে ফিরব। ওহ, আচ্ছা, তাহলে আমি কালকে যাব। আচ্ছা। সিওয়ামা কোথায়? সিওয়ামা তো প্রকৃতিকে নিয়ে বাইরে গেল। প্রকৃতি? আচ্ছা কুয়াশা, তোমাকে আমি একটু পর কল করছি। ওকে। কল কেটে দিয়ে কুয়াশা ভাবতে লাগল, কোনো প্রকৃতির কথা বলল আপু? আর যদি নিপুর আপু হয় তাহলে ও সিওয়ামার সাথে কি করছে? অরণ্যই বা কোথায়? অদ্রিদের কোনো খোঁজ নেই কেন? সব প্রশ্নের উত্তরের জন্য সিওয়ামাকে কল দিতে হবে। দ্বিতীয়বার না ভেবে কুয়াশা সিওয়ামাকে কল দিল, কিন্তু কেউ রিসিভ করল না। বিরক্ত হয়ে কুয়াশা অরণ্যকে কল করল। হ্যালো, কে বলছেন? অজান্তেই কুয়াশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আজ প্রায় 3 দিন পর অরণ্যের কণ্ঠ শুনছে, শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছে। কুয়াশা পুরনো ভাবনায় ডুব দিল। হ্যালো, অরণ্য। অরণ্যের বুকটা ধক করে উঠল। এইটা তো কুয়াশা, কতটা অসহায় লাগছে ওর কণ্ঠস্বর। কত ইগনোর করেছে মেয়েটাকে। নিশ্চয় অনেক কেঁদেছে কুয়াশা। পরিবারের জন্য নিজের ভালোবাসা, ফ্রেন্ডস ত্যাগ করেছে অরণ্য। জানে না আরও কত কি করতে হবে। অরণ্য, শুনছ? হুম। তুমি ফিরলে কবে? আজ। কেমন আছো? হুম, ভালো। গ্রামের বাড়ি গেছো বলনি তো? সময় হয়নি। ওহ। প্রকৃতি তোমাদের সাথে? অরণ্যের গাবরে গেল। কুয়াশা কিভাবে জানল প্রকৃতির কথা? কি রিয়েক্ট করেছে ওর কথা শুনে? তুমি প্রকৃতিকে জানো? কুয়াশার প্রশ্ন শুনে অরণ্য নিশ্চিত হল যে কুয়াশা কিছুই জানে না। হ্যাঁ, ওই প্রকৃতি। প্রকৃতি? আচ্ছা, বাদ দাও না। কেন? আর অদ্রিরা কোথায়? অদ্রি মুম্বাই চলে গেছে। আর রৌদ্রময় লন্ডন। হুয়াট? কবে? কেন? শুনো, তোমাকে আমি সব বলবো। শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু কেন? কি হয়েছে? অরণ্যের হঠাৎ ভীষণ রাগ উঠল। রাগের মাথায় বলল, সব সময় এত জানার আগ্রহ কেন রাখো? বললাম না পরে বলবো সব। তোমার জন্য আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে। জাস্ট বিকজ অফ ইউ। তুমি বিরক্তিকর পার্সন একটা। আর কোনো দিন আমাকে কল করবে না। অরণ্যের কথা শুনে কুয়াশা থমকে গেল। কি বলছে অরণ্য এসব? ওর জন্য? কিন্তু কুয়াশা কি করেছে? এত রুড ব্যবহার না করলেও পারতেন অরণ্য। প্রকৃতির কথা শুনে অরণ্যের রাগ বেড়ে গেল। প্রকৃতির দু বাহু দেওয়ালের সাথে ঠেকিয়ে রাগী গলায় বলল, তুমি কেন এসেছো আমার লাইফে? তোমার জন্য কুয়াশার সাথে এত বাজে ব্যবহার করতে হয়েছে। আমাকে একদম বুঝানো ট্রাই করবে না। ডোন্ট ইউ ডেয়ার। প্রকৃতিকে ছেড়ে দিয়ে অরণ্য রুম থেকে বেরিয়ে গেল। প্রকৃতি এসব কথায় মোটেও কষ্ট পেল না। তার তো কষ্ট হচ্ছে কুয়াশার জন্য। কি করবে ওই জেদি মেয়েটা? যখন জানতে পারবে আসল সত্যিটা? এভাবে অনেকটা দিন কেটে যায়। কুয়াশা আয়নকে টিউশনি করাবে না বলে দিয়েছে। অরণ্যকে কুয়াশা অনেকবারই মেসেজ, কল দিয়েছে, কিন্তু ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। অরণ্যের এতটা ইগনোর কুয়াশা কিছুতেই মানতে পারছে না। এর মাঝে নিজেকে অনেকবার আঘাতপ করেছে। গত দিনগুলোই কুয়াশা লক্ষ্য করল সে আবার আগের মতো হয়ে যাচ্ছে। অল্পতেই রেগে যাওয়া, জেদি, সবকিছু মিলিয়ে যেন অন্য এক কুয়াশা। একদিন কুয়াশা কলেজ থেকে ফিরার পথে কাননের সাথে দেখা হয়। কিন্তু কানন কুয়াশাকে দেখেও না দেখার ভান করে থাকে। রেগে গিয়ে কুয়াশা কাননকে ধমকায়।
কিন্তু কোনো লাভ হয়নি। সেদিন ও কুয়াশা খুব কেঁদেছিল। আজ সকালবেলা কুয়াশার ফোনে কল আসে। ধরফরিয়ে কুয়াশা কল রিসিভ করে, কারণ কলটা অরণ্য করেছিল। হ্যালো অরণ্য। হুম। দেখা করতে পারবে? দে দেখা। হুম, করতে পারব। আচ্ছা, তাহলে ধূসর পাহাড়ে আসিও। কখন? 3টায়। ওহ আচ্ছা। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। এতদিন কুয়াশা অরণ্যের কলের জন্য অপেক্ষা করলেও আজ অরণ্যের খুব অভিমান হচ্ছে। কুয়াশা ঠিক করে রেখেছিল অরণ্য যদি কোনো দিন ও কল করে তাহলে অনেকগুলো কথা শোনাবে। কিন্তু এখন মুখ থেকে একটা অক্ষরও বের হচ্ছে না। কি অদ্ভুত। আচ্ছা, রাখি তাহলে। আর একটু কথা বললে খুব বেশি কি খারাপ হবে অরণ্য? ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া এলো না, শুধু ব্যক্তির নিঃশ্বাস ছাড়া। কুয়াশা আবারও বলল, একবার ধূসরি বলে ডাকবে অরণ্য? অনেকক্ষণ অপেক্ষা করল কুয়াশা, কিন্তু ওপাশ থেকে কিচ্ছুটি শোনা গেল না। রাগদুঃখে কুয়াশা ফোন আছাড় দিল। হাঁটু মাথা রেখে কাঁদতে লাগল। এই কদিনে কান্নায় যে তার একমাত্র সঙ্গী। নীল শাড়ি, চোখ ভর্তি গাঢ় কাজল, হাতে কাচের চুড়ি, চুল ছেড়ে দেওয়া এক ধূসরি কন্যাকে দেখে অরণ্য মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটি চোখ ভর্তি জল নিয়ে পাহাড়ের নিচে বিশাল সমুদ্রে তলিয়ে গেল। তখনই অরণ্যের ঘুমটা ভেঙে গেল। বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে দেখল 2টো বাজছে। 3টায় কুয়াশার সাথে দেখা করার কথা মাথায় আসতেই তাড়াতাড়ি উঠে বসল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখল বিছানায় কালো শার্ট আর পেন্ট রাখা। ভ্রু কুঁচকে অরণ্য শার্টটা হাতে নিল। এর সাথে ছোট একটি চিরকুট লাগানো আছে, যাতে লিখা বাইরে যাওয়ার সময় এই শার্ট পরবেন। অরণ্যের বুঝতে বাকি রইল না এই কাজ কার। রেগে গিয়ে অরণ্য আলমারির কাছে গেল। সেখানে আরও একটি চিরকুট লাগানো আছে, যাতে লিখা, কুয়াশার পছন্দের কালার কালো। অরণ্যের মনে পড়ে গেল সত্যিই তো কুয়াশার পছন্দের রং কালো। অনেক দিন দেখা হয়নি, আর কালো ড্রেসে দেখলে নিশ্চয়ই খুশি হবে। বাকি আর না ভেবে অরণ্য রেডি হয়ে গেল। অরণ্য বেরিয়ে যেতেই প্রকৃতি সিওয়ামার রুমে গেল। রুমে গিয়ে দেখল সিওয়ামা মেডিসিন নিচ্ছে। সিওয়ামা, কিসের ঔষধ নিচ্ছ এগুলা? দেখি আমি। না না, আমার মাথা ব্যথা করছিল তাই। কিন্তু এইটা তো মাথা ব্যথার ঔষধ না সিওয়ামা। দেখি দাও আমাকে। সিওয়ামার থেকে জোর করে ওষুধটা নিয়ে দেখল পাতাটা পুরা সাদা। কোনো নাম নেই দেখে প্রকৃতি অবাক হল। ওষুধের ঘ্রাণ নিয়ে প্রকৃতি নাক চিটকাল, কারণ এটি অনেকটা চেনা চেনা, ড্রাগসের মতো। কিছু কিছু ড্রাগসকে এভাবে বিক্রি করা হয়। সিওয়ামা, এটি ড্রাগস? না, মিথ্যা বলবে না, আমি ভালোই বুঝেছি এইটা ড্রাগস। কেন নিচ্ছ এসব? কি করব তাহলে আমি? রৌদ্রময়কে ভুলতে একমাত্র রাস্তা এইটা। সিওয়ামা, কন্ট্রোল ইউরসেলফ। আর কত কষ্ট পাবে? তুমি একবার ভেবে দেখেছ তোমার দাদা জানতে পারলে কি করবে? আমি কিচ্ছু জানি না। রৌদ্রময়কে ছাড়া বাঁচব না আমি। ও কি করে থাকছে আমাকে ছাড়া? এটুকু বলেই সিওয়ামা কেঁদে দিল। প্রকৃতি সিওয়ামাকে জড়িয়ে ধরে বলল, সিওয়ামা, একবারও কুয়াশার কথা ভেবেছ? ও কি করবে যখন সব কথা জানতে পারবে? আজ মনে হয় অরণ্য সবকিছু বলে দিবে, কিন্তু কুয়াশা কি করে বেঁচে থাকবে? প্রকৃতির কথা শুনে সিওয়ামা কিছুটা শান্ত হল। কি থেকে কি হয়ে গেল? রৌদ্রময় সিওয়ামার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে অন্য দেশে চলে গেল।
অদ্রি নিজেও চলে গেল। শুধুমাত্র একটা দিন সবার জীবনে অভিশাপ হয়ে এসেছিল। 28 অরণ্য ধূসর পাহাড়ে এসে থমকে গেল। স্বপ্নে দেখা মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে সেই মেয়েটি কুয়াশা ছিল? কিন্তু সে তো কুয়াশাকে ভুলে যেতে চায় একেবারের জন্য। কেমন আছো অরণ্য? ভালোই। তুমি? যেমন তুমি রেখেছ। এই 3 শব্দ অরণ্যের মনে তোলপাড় শুরু করে দিয়েছে। কিন্তু বাইরে তাকে দেখে একবারের জন্য মনে হচ্ছে না তার মনের কি অবস্থা। তাই বরাবরের মতো কুয়াশা অরণ্যকে ভুল বুঝল। একগুচ্ছ অভিমান নিয়ে বলল, কেন ডেকেছ? অরণ্য ভালোভাবেই বুঝল কুয়াশা অভিমান করেছে। কিন্তু কুয়াশার অভিমান ভাঙানোর অধিকার যে তার নেই। আমি। বলো। আমাদের সম্পর্ক এখানেই শেষ। কি হো? সরি বুঝিনি। অরণ্য শীতল চাহনিতে কুয়াশার দিকে তাকাল। জলে ভর্তি হয়ে আছে সে চোখ। সে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না অরণ্য। না হলে যে এখনই গলে যাবে। নিজেকে কঠোর রেখে উত্তর দিল, কুয়াশা লিসেন, আমাদের এইখানেই ব্রেকআপ। অরণ্য, এসব কি বলছো তুমি? কেন বুঝোনি? তোমাকে আমার বিরক্ত লাগে। তুমি জাস্ট। চোখের জল মুছে নিজেকে শান্ত করে বলল, ফাইন। দেন টেল মি দ্য রিজন। কোনো রিজন নেই। তোমাকে আমার আর ভালো লাগে না। হোয়াট ডু ইউ মিন বাই আর ভালো লাগে না? তুমি আমাকে ভালোবাসো অরণ্য। আমি তোমাকে ভালোবাসি না। কি বললে তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। কারণ আমি প্রকৃতিকে ভালোবাসি। হোয়াট? হু ইজ প্রকৃতি? প্রকৃতি ইজ মাই ওয়াইফ। সিথুর পড়িয়েছি আমি ওর সিথিতে। তোমাকে আমার ফ্যামিলির কেউ মেনে নিবে না কোচ, ইউ আর এ মুসলিম। আর হিন্দু মুসলিমের বিয়ে হওয়াটা শুধুমাত্র কল্পনা। তার চেয়ে। অরণ্যের শেষের কোনো কথায় কুয়াশা কান অবধি পৌঁছাচ্ছে না। সে তো অরণ্যকেই জীবনসঙ্গী হিসাবে মেনে নিয়েছিল। কিন্তু আজ অরণ্যের জীবন সঙ্গী অন্য একজন। আর অরণ্য তাকে মেনেও নিয়েছে। তার মানে এতদিন ধরে অরণ্য কুয়াশার সাথে নাটক করছিল। কিন্তু কি করে এত নিখুঁত নাটক করেছে অরণ্য? কুয়াশা তো অরণ্যের চোখে দেখত সে কত ভালোবাসে। তাহলে সব কেন মিথ্য হল? কুয়াশার চোখ থেকে কোনো বাধা না মেনে জল গড়িয়ে পড়ছে। বরাবরের মতো কুয়াশা চেয়েছিল সে যে কঠিন হতে পারে। কিন্তু তার চোখের জল বোধহয় তা চায়নি। এত শকট নিতে না পেরে অরণ্যের কথার মাঝখানে কুয়াশা বলল, স্টপ ইট অরণ্য। আমি জানি তুমি সব মিথ্য বলছ। তাই না অরণ্য? প্রকৃতি তোমার বউ হলেও আমাকেই তো ভালোবাসো তুমি। তাই না বলো অরণ্য? অরণ্য, শুধু একটি বার বলো ভালোবাসি। কুয়াশার কথা শুনে অরণ্য রেগে গেল। এত বুঝানোর পরও মেয়েটা সমানে জেদ করে যাচ্ছে। হ্যাঁ। কুয়াশাকে থামানোর জন্য অরণ্য বলল, আই হেইট ইউ, আই হেইট ইউ। কিন্তু অরণ্য তো জানত না এটি শুনে কুয়াশা সারা জীবনের মতো হারিয়ে যাবে। 3 অক্ষরের বাক্যটি কানে আসতেই কুয়াশা অবাক হয়ে গেল। একদিন কুয়াশা অরণ্যকে বলেছিল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর আজকে উল্টোটা শুনল, যেটা কোনো দিন কল্পনাও করেনি। কুয়াশা হতাশ হল। একরকম জেদ আসল, অরণ্যবিহীন কুয়াশার কোনো মূল্য নেই। বাই অরণ্য, ভালো থেকো। তখনই অরণ্যের মাথায় আসলো কুয়াশা ইজ সো ক্রেজি।
ওর তো মাথাতেই ছিল না কুয়াশা সুইসাইড করার ট্রাই করেছিল। কুয়াশা দিকে তাকিয়ে বলল, কুয়াশা ডোন্ট ডু দিস। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। কুয়াশা, আই সেড ডোন্ট ডু দিস, কুয়াশা। অরণ্য দৌড়ে পাহাড়ে শেষ সীমানায় গেল। কিন্তু ততক্ষণে কুয়াশার দেহ সমুদ্রের জোড়ার অনেক নিয়ে গেল। অরণ্য তার ধূসরীর মৃতদেহটাও দেখতে পেল না। অরণ্য শেষবারের মতো কুয়াশার নাম ধরে চিৎকার দিল। তার চিৎকারে গাছের ডালে বসে থাকা রংবেরঙের পাখিগুলা উড়ে গেল। সমুদ্রের জোড়ারগুলোও হয়তো থেমে যেতে চাইছে। কিন্তু প্রকৃতির নিয়ম যে ভঙ্গ করা যায় না। স্তব্ধের চোখে জল টলমল করছে। অনেক স্ট্রং মেয়ে স্তব্ধ। কিন্তু তবুও কুয়াশার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। বইটা উল্টাপাল্টা করল কিন্তু কোথাও লেখা খুঁজে পেল না। শেষ পৃষ্ঠায় দেখল একটা চিঠি। স্তব্ধ চিঠিটা পড়তে লাগল। প্রিয় কুয়াশা, কেমন আছো? তুমি নিশ্চয়ই অনেক ভালো আছো। কিন্তু তুমি চলে গিয়ে আমাদের সবাইকে অসুখী করে গেলে। তুমি জানো তুমি কেমন? খুব জেদি তুমি। যখন তখন যা তা বিশ্বাস করে নাও। অরণ্য যখন তোমাকে এতগুলা কথা বলছিল তখন তুমি পারোনি তাকে আটকাতে? আমি তো শুধুমাত্র তোমাদের মাঝে এক দেওয়াল ছিলাম। চাইলেই তুমি সেই দেওয়াল সরানো যেত। কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমাকে, মানে প্রকৃতিকে অরণ্য কেন বিয়ে করেছে? নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল তো কুয়াশা তোমার। তুমি ইন্ডিয়া চলে যাওয়ার পর দিদুন অসুস্থ হয়ে পড়ে। আর আমার বাবা তাদের আত্মীয় ছিল। সেদিন পরিবারের জন্য অরণ্য তোমাকে ত্যাগ করে। শুধু তোমাকেই নই, ওর বন্ধুদের সাথেও ঝগড়া করে অদ্রি আর রৌদ্রময় বারবার বলছিল যাতে পরিবার আর তোমার মধ্যে অরণ্য তোমাকে বেছে নি। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো অরণ্যের কাছে ওর পরিবার সবার আগে। তাই বাধ্য হয়ে আমাকে বিয়ে করে। কিন্তু অদ্রি তার জন্য রেগে গিয়ে মুম্বাই চলে যায়। সাথে রৌদ্রময়ও। কিন্তু অরণ্য বলেছিল তোমার কথা ফ্যামিলিতে। তুমি মুসলিম বলে তারা কেউ রাজি হন না। আর অন্যদিকে রৌদ্রময় সিওয়ামার সাথে সম্পর্ক নষ্ট করে দূরে সরে যায়। ছোটবেলায় মা বলতো আমি নাকি অন্যের উপকার করতে কখনো পিছোপা হয় না। কিন্তু দেখো এখন আমি সবার ক্ষতি করে বসে আছি। অরণ্য ভীষণ রাগী হয়ে গেছে। কারোর সাথে ঠিকমতো কথা বলে না। অদ্রি আর রৌদ্রময় কাননের সাথে যোগাযোগ করে ঠিকই, কিন্তু অরণ্য কথা বলে না। আর তোমার খালা তোমাকে ভীষণ মিস করে নাকি? সেদিন গেছিলাম তোমাদের বাসায়। তোমার বাবা ভীষণ অসুস্থ। পরিবারে কেমন যেন টান টান লাগে। হয়তো তুমি নেই বলে। নিপু আর আয়ন রোজই তোমার কথা জিজ্ঞেস করে। কিন্তু উত্তর দিতে পারি না। নিপু তোমার মতোই জেদি। সেদিন তোমার কথা জিজ্ঞেস করাই চুপ করেছিলাম, যার কারণে বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে। আর জানো কৃষ্ণা বৌদির মেয়ে হয়েছে। নাম রেখেছে কুয়াশা। হ্যাঁ, তোমার নামই রেখেছে। অরণ্য আর আমার সম্পর্কের নামটা বিবাহ হলেও সত্যিকারের স্বামী স্ত্রী তো নয় আমরা। অরণ্য আমার নাম অবধি ধরে ডাকে না। কেন চলে গেছো কুয়াশা? একবারও কি তোমার ফ্রেন্ডদের কথা মাথায় আসেনি? আমাদের কথা মনে পড়েনি? তোমার খুব পছন্দ সমুদ্র, তাই আমি এই ডায়েরিটা সমুদ্রে পলিথিন মুড়ে রেখে দিলাম। কেউ জন্তু অন্তত তোমার কাহিনী পড়বে, তাই না? ইতি। প্রকৃতি স্তব্ধ মনে মনে বলল, মানুষ পুরো ঘটনা না জেনে অনেক কিছুই করে ফেলে। কিন্তু অতিরিক্ত ইমোশনাল মেয়েরা সুইসাইডের পথ বেছে নেয়। ইগনোর,
ডিপ্রেশন এসব তারা একদম মানতে পারে না। অরণ্যের কুয়াশাকে বুঝানো রাস্তা সঠিক ছিল না। এরকম মেয়েদের সব ধীরে ধীরে বুঝাতে হয়। কিন্তু অনেকে আছে ওদের বিরক্তি মনে করে তাদের আঘাত করে ফেলে। কুয়াশার সাথেও এরকমটাই হয়। সমাপ্ত।